বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরো একটা ম্যাচ, আরো একবার একাদশে পরিবর্তনের ছড়াছড়ি। আমাদের ক্রিকেটটাকে আপনি যদি ফলো করে থাকেন, একনিষ্ঠ অনুসারী হওয়া লাগবে না, মোটামুটি ফলো করলে এটা জানবেন যে একাদশে পরিবর্তনটা আমরা খুব ভালো পারি। আমরা বেশিরভাগ ম্যাচে যেহেতু আন্ডার পারফর্ম করি, বেশিরভাগ ম্যাচে যেহেতু আমরা হেরে যাই, ফলে এই সমাধানটা আমরা খোঁজার চেষ্টা করি একাদশে পরিবর্তনের মাধ্যমে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যাওয়ার পর যেমন দুইটা পরিবর্তন এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে, সেই ম্যাচেও আমরা যখন হেরে গেছি, এখন পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটাতেও পরিবর্তন অবধারিত। কয়টা পরিবর্তন আসবে? অনেক বড় বড় নাম কিন্তু এই জায়গাটাতে আসে। আসলেই কি সেই পরিবর্তনগুলো হবে? এই জায়গাটাতে কি একাদশের প্রত্যেকেই, একাদশ তো না, স্কোয়াডের প্রত্যেকেই ফেয়ার চান্স পাচ্ছেন? শেষ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোন 11 জন খেলবে আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে দেখতে পারেন। দেখুন, স্কোয়াডের সবাই ফেয়ার চান্স পাচ্ছেন কিনা এরকম একটা প্রশ্ন আজকে বাংলাদেশের প্রেস কনফারেন্সে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের কাছে করা হয়েছিল। আসলে ফেয়ার চান্স পাচ্ছেন কিনা এটা প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল যে স্কোয়াডের সবাই সুযোগটা পাবেন কিনা, যারা এখন পর্যন্ত খেলেননি তারা চ্যাম্পিয়ন্স ট্রফির এই লাস্ট ম্যাচ, যেহেতু পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচ আমরা জিতলেও সেমিফাইনালে যেতে পারবো না, হারলেও পারবো না, হারলে তো পারবোই না, জিতলেও পারবো না। সো সেইখানটাতে সবাই সুযোগ পাবেন কিনা? সালাউদ্দিন ভাইয়ের উত্তরটা আমার পছন্দ হয়েছে। উনি বলেছেন যে না, এইখানটাতে সবাইকে সুযোগ দেওয়ার চেয়ে নিজের জায়গাটা আর্ন করে নেওয়াটা গুরুত্বপূর্ণ। সো এই ম্যাচটাতে আমাদের অ্যাপারেন্টলি কোনো গুরুত্ব নাই সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে, কিন্তু ধরেন টুর্নামেন্টে আমাদের স্কোয়াডে তার নাম আছে বলেই, আগের ম্যাচগুলো খেলে নাই বলেই লাস্ট ম্যাচটা তাদের খেলিয়ে দিতে হবে। ভাই, আমরা 1999 সালের প্রথম বিশ্বকাপে নাই যে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপে আছে, ঠিক আছে লাস্ট ম্যাচে আমরা খেলিয়ে দিই যারা যারা এই পুরো বিশ্বকাপে খেলার চান্স পায় নাই। না, 2025 সালে সেরকম কোনো কিছু ভাবার সুযোগই নেই। কিন্তু তার মানে এইটা না যে আমাদের সবাই ফেয়ার চান্স পাচ্ছে। সবাই ফেয়ার চান্স পাচ্ছে বলে তো ভাই আমার মনে হয় না। আমি আগের ম্যাচের আলোচনাতে, ম্যাচের সময়, ম্যাচের আগে, ম্যাচের পরে অনেকগুলো ভিডিওতে আলোচনাতে বলেছিলাম যে সৌম্য সরকারের সাথে যেটা করা হয়েছে সেটা ফেয়ার হয়নি, মুশফিকুর রহিমের সাথে যেটা করা হয়েছে সেইটাও ফেয়ার হয়নি, মানে ওইটা দলের সাথে ফেয়ার হয়নি। আমি বলেছিলাম যে সৌম্য সরকার এই জাস্ট এক ম্যাচ আগে তার 73 বলে 73 রানের ইনিংস রয়েছে, তারপরে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে। ঠিক এর চেয়ে আরো অনেক দীর্ঘ সময় জুড়ে অফ ফর্মে থাকা সত্ত্বেও মুশফিককে বাদ দেওয়া হয়নি। মুশফিক যদি এক ম্যাচ আগে 73 করার পর তাকে বাদ দেওয়া হতো, তিনি রাগে ক্ষোভে দুঃখে কি কি যে করে বেড়াতেন, এইটা বাংলাদেশ ক্রিকেটের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা খুব ভালোভাবেই সেটা উপলব্ধি করতে পারেন। ওই আশঙ্কা আতঙ্ক থেকেই বোধহয় মুশফিককে কিছু বলার সাহস টিম ম্যানেজমেন্টের কারো হয়নি। সো ফেয়ার চান্স স্কোয়াডের সবাই পাচ্ছেন, আমি এটা মানতে রাজি না। দেখুন, পারভেজ হোসেন ইমন কি ফেয়ার চান্স পাচ্ছেন? অন্য সবার মতো ফেয়ারলি ট্রিট করা হচ্ছে তাকে? পারভেজ হোসেন ইমনের বিপক্ষে আপনি থাকতেই পারেন, আমার তাতে কোনো আপত্তির জায়গা নাই। আমি যে তার খুব বিরাট বড় ফ্যান, দেন এগেন বিষয়টা সেইটাও না। কিন্তু আপনি স্কোয়াডে 3 জন ওপেনার নিয়েছেন, সেই 3 জন ওপেনার মধ্যে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন। প্রথম ম্যাচের পরে আপনি সেকেন্ড ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদকে একাদশে তিনি ঢুকছেন, মুশফিকুর রহিমকে আপনার খেলাতেই হবে, এদের কাউকে বাদ দেওয়ার মতো অবস্থাতে আপনি যেতেই পারবেন না। সেই জন্য আপনি একজন ওপেনারকে একাদশ থেকে ড্রপ করলেন, সৌম্য সরকারকে, এবং সেই জায়গায় আপনি আরেকজন ওপেনার আনলেন না। আপনি ব্যাটিং অর্ডারে 3 নম্বর থেকে ওপেনার বানিয়ে দিলেন নাজমুল হোসেন শান্তকে, 4 নম্বর থেকে 3 নম্বরে তুলে নিলেন মেহেদী হাসান মিরাজকে। অর্থাৎ এইখানে যে থার্ড ওপেনার আমাদের যিনি ছিলেন পারভেজ হোসেন ইমনকে তাহলে আপনি একাদশের সঙ্গে, স্কোয়াডের সঙ্গে নিয়ে গেছেন কেন? আমাদের যদি এরকমই প্ল্যান থাকবে, মানে আপনি বুঝে দেখেন, আমি কিন্তু বলছি না যে ইমনকে খেলাতেই হবে বা ইমনকে না খেলানোটা ঠিক হয়নি। আমাদের যদি এরকম প্ল্যান থাকবে যে ঠিক আছে আমাদের 2 জন ওপেনার থাকবে, আর যদি কোনো ওপেনার ফেল করেন বা ট্যাকটিক্যাল কারণে কাউকে সরিয়ে দিতে হয়, সেক্ষেত্রে শান্ত আমাদের ওপেনিং করবে, ওপেনিং এ উঠে আসবেন, তাহলে পারভেজ হোসেন ইমনকে একাদশে স্কোয়াডের সঙ্গে নিয়ে যাওয়ার যুক্তি কি ছিল? কোনো যুক্তি তো ছিল না। আর যখন আপনি নিয়ে গেছেন এবং এই কাজটা করেন নাই, তখন এটা ফেয়ার করেছেন বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় লাস্ট ম্যাচের পরে এই সৌম্য সরকার ইস্যুতে যা যা হয়েছে, তারপরে গিয়ে এই পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা সৌম্য সরকার খেলবেন, কারণ এই জায়গাটা তো টিম ম্যানেজমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি ফেয়ারলি তারা ভাবতে পারেন না। তাদের কাছে জনমতের একটা চাপ থাকে যে পাবলিক কি চায় সেইটা করে দিয়ে আমরা আপাতত একটা রক্ষা পাই, তারপর অন্তত বলতে পারবো ভাই পাবলিক যেটা চাইছে আমরা সেটাই করেছি, আমাদের এই জায়গাটাতে প্লেয়াররা এক্সিকিউট করতে পারেননি। তো সৌম্য সরকারের সঙ্গে যে একটা অন্যায় করা হয়েছে, এইটা এরপরে মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গাতে যেভাবে ছড়িয়ে পড়েছিল গত ম্যাচের প্রেক্ষাপটে, তাতে আমার কাছে মনে হয় পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে একাদশে সৌম্য সরকার খেলবেন। প্রশ্ন হচ্ছে
সৌম্য সরকার খেলবেন কার জায়গায়? সৌম্য সরকার কি এই জায়গাটাতে ওপেনিং এ তিনি তো ওপেনিং এই খেলবেন, এইখানটাতে কি তানজিদ হাসান তামিমকে বাদ দেওয়া হবে, নাকি তাকে তানজিদ হাসান তামিমকে রেখে শান্তদের নিচে নামিয়ে এনে ওইভাবে আর কি মিডল অর্ডারে অন্য কাউকে বাদ দিয়ে সেই সুযোগের জায়গাটা তৈরি করা হবে? আমার যেটা ধারণা সেটা হচ্ছে গিয়ে যে তানজিদ তামিম প্রথম দুইটা ম্যাচেই তিনি স্টার্ট পেয়েছেন, 25 বলে 25, 24 বলে 24 রান করেছেন, কিন্তু তারপরেও এই ম্যাচে গিয়ে তানজিদ তামিমকে বাদ দেওয়া হবে একাদশ থেকে। আমার ধারণা, এটা আমার ধারণা, আমি কিন্তু বলছি না এরকম হবে, আমার ধারণা সৌম্যকে একাদশে এফোর্ট করার জন্য, সৌম্যর সাথে আগে একটা অন্যায় হয়েছে, সে আগের ম্যাচে তাকে বাদ দেওয়াটা, সেই অন্যায়টাকে এইবার ঠিক করার জন্য আরেকটা অন্যায়ের দিকেও যদি টিম ম্যানেজমেন্টের হাঁটতে হয় তাদের কোনো অসুবিধা নেই। তো আমার কাছে মনে হয় এখানে তানজিদ তামিমকে বাদ দিয়ে সৌম্য সরকারকে ওপেন করানো হবে, সঙ্গে এখানটাতে নাজমুল হোসেন শান্ত তিনি ওপেন করবেন, মেহেদী হাসান মিরাজকে মিডল অর্ডারে খেলানো হবে, মানে 3 নম্বরেই খেলানো হবে এই জায়গাটাতে হচ্ছে গিয়ে। তারপরে আমাদের যে তাওহিদ হৃদয় আছেন তিনি খেলবেন, মুশফিক আর মাহমুদুল্লাহ বিগ কোয়েশ্চেন মার্ক, তাদেরকে এটা লাস্ট ম্যাচ হতে যাচ্ছে, তারা কি আর এরপরে ওয়ানডে ক্রিকেট কি আর খেলবে না? এটা কি তাদের ফেয়ারওয়েল ম্যাচ? টিম কি আসলে সেইভাবে দেখবে, সেইভাবে চিন্তা ভাবনা করবে, কিংবা ভবিষ্যতের কথা চিন্তা করে টিম ম্যানেজমেন্ট কি তাদের কাউকে অন্ততপক্ষে মুশফিককে বাদ দেবার মতো সাহসী সিদ্ধান্ত নিতে পারবে? কিংবা ধরেন দুইজনকেই? মনে হয় না, আমার কাছে সেটা মনে হয় না। আমাদের টিম ম্যানেজমেন্টের সেই রকম গার্ডস থাকলে তো কাজই হতো, ওইটা হবে বলে আমার কাছে মনে হয়। মুশফিক মাহমুদুল্লাহ দুইজনই একাদশে থাকবেন, জাকের আলী অনেক তিনিও আসলে থাকবেন। সো ব্যাটিং অর্ডারের এই জায়গাটাতে আমি পরিবর্তন দেখি হচ্ছে গিয়ে ইমন আসবেন না, এরপর আমি মনে করি যে সৌম্য সরকার একাদশে আসবেন তানজিদ হাসান তামিমের জায়গায়, গত ম্যাচের থেকে এইটা পরিবর্তনটা আমি দেখি। বোলিং লাইন আপে আমাদের স্পিন অ্যাটাকে মেহেদী হাসান মিরাজ তো আছেনই এই ব্যাটসম্যানদের তালিকায় আমি বলছি, এবং রিশাদ হোসেন এই দুজনে থাকবেন। পেস বোলিং এ নাহিদ রানা, তাসকিন আহমেদ এই দুইজন মাস্ট থাকবেন। মুস্তাফিজ খেলবেন কি খেলবেন না এটা হচ্ছে আরেকটা প্রশ্নবোধক চিহ্ন। আমরা কি এখানে থার্ড স্পিনার নিয়ে খেলবো কিনা, নাসুমকে আমরা এই জায়গাটাতে সুযোগ দিব কিনা, নাকি আবার আমরা তানজিম সাকিবকে ফেরাবো, নাকি আমরা মুস্তাফিজের উপরেই এই ম্যাচটাতেও পাকিস্তানের বিপক্ষে ভরসা রাখবো? আমার ধারণা নাসুমকে খেলানো হবে না, পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটাতেও নাসুমকে নেওয়া হবে না। তানজিম সাকিবকে ফেরানোর একটা চান্সের জায়গা থাকলেও থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে মুস্তাফিজ যেহেতু গত ম্যাচে মন্দের ভালো বোলিং করেছেন, মুস্তাফিজ আসলে টিকে যাবেন বলে আমার কাছে মনে হয়। ফলে বেসিক্যালি অনেকগুলো পরিবর্তনের সম্ভাবনার জায়গা রয়েছে, স্পেশালি মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের, কিন্তু তারা যেহেতু তাদেরকে একাদশ থেকে বাদ দেবার সাহস যেহেতু টিম ম্যানেজমেন্টের নাই, সেহেতু শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে আমাদের একাদশে আমি আসলে একটাই পরিবর্তন দেখতে পাচ্ছি, সৌম্য সরকার একাদশে ঢুকবেন তানজিদ হাসান তামিমের জায়গায়। সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটাতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ এইটা বলেই আমার কাছে মনে হয়, যদি না মুশফিক মাহমুদুল্লাহকে নিয়ে শেষ মুহূর্তে ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে নাটকীয় কিছু ঘটে।